নমস্কার, আপনারা শুনছেন গল্পপট। আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা ঘোড়ার সঙ্গে ঘোরাঘুরি। গল্পটিতে বিভিন্ন চরিত্রে রয়েছি আমি, আদিত্য। তাহলে শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর মজার গল্প ঘোড়ার সঙ্গে ঘোরাঘুরি। সেরকম কিছু না, একটু মোটা হতে শুরু করেছিলাম। আর অমনি আমার মামা ব্যস্ত হয়ে পড়লেন, বললেন, হ্যাঁ রে, এ কি অবস্থা রে? আরে আরে তোর খুঁড়তো দাদামশাই। কথাটা শেষ করবার দরকার হলো না। আমার মাতুলের খুড়ো আর জ্যাঠা স্থূলকায়তায় সর্বনাশের জাজল্যমান দৃষ্টান্ত। নামের উল্লেখেই আমি বুঝতে পেরে যাই খুঁড়তো দাদামশাইয়ের বুকে এত পরিমাণ চর্বি জমেছিল যে হঠাৎ হার্ট ফেল হয়েই তাকে মারা যেতে হলো। ডাক্তার ডাকার প্রয়োজন হয়নি। জ্যাঠতো দাদামশাইয়ের বেলায় অবশ্য ডাক্তার এসেছিলেন, কিন্তু ইঞ্জেকশন করতে গিয়ে মাংসের স্তর ভেদ করে শিরা খুঁজে না পেয়ে গোটা তিনেক ছুঁচ শরীরের বিভিন্ন স্থানে গচ্ছিত রেখে রাগে, ক্ষোভে, হতাশায় ভিজিট না নিয়েই রেগে প্রস্থান করেছিলেন। রেগে এবং বেগে। তা যে বংশের দাদামশাইদের এরূপ মর্মভেদী ইতিহাস, সেই বংশের নাতিদের মোটা হওয়ার মতো ভয়াবহ আর কী বা হতে পারে। কাজী আমার নাতিবৃহৎ হওয়ার লক্ষণ দেখে বড় মামা বিচলিত হয়ে পড়েন। আমি অবশ্য প্রতিবাদের সুরে বলি, তা আমি কি করব বলো? আমি কি আর ইচ্ছে করে হচ্ছি নাকি? আর কোনো অসুখে ভয় খাই না, কিন্তু মোটা হওয়া, বাপরে বাপ, অমন মারাত্মক ব্যাধি আর নেই। শোন, সব ব্যারামের পার আছে, চিকিৎসা চলে, কিন্তু ও রোগের চিকিৎসা নেই। ডাক্তার কবিরাজ হার মেনে যায়। অগত্যা আমাকে চেঞ্জে পাঠিয়ে দেওয়া হলো, রোগা হবার জন্যই অবশ্য। লোকে মোটা হবার জন্যই চেঞ্জে যায়, আমার বেলায় উল্টো উৎপত্তি। গৌহাটিতে বড় মামার জানা একজন ভালো ডাক্তার থাকেন, তার কাছেই যেতে হয়। তিনি আমার রোগারোগ্য রোগা করে আরোগ্য করার ভার নেন। তো তার কাছে পৌঁছাতেই তিনি আমাকে প্রথম প্রশ্ন করেন, তা বলি, ব্যায়াম ট্যায়াম করা হয় নাকি? আগে হ্যাঁ, দুবেলা হাঁটি তো, 2 মাইল, 1.5 মাইল, এমনকি 1/2 মাইল পর্যন্ত। ওই যেদিন যতটা পারি। রাস্তায় বেরোলেই হাঁটতে হয় কি না? হ্যাঁ, হাঁটা? বলি হাঁটা আবার ব্যায়াম নাকি? তা বলি, ঘোড়ায় চড়ার অভ্যেস আছে? আগে আগে না তো, সসংকোচে জানাই। ঘোড়ায় চড়াই হলো গিয়ে ব্যায়াম, বুঝলে? পুরুষ মানুষের ব্যায়াম, যাকে বলে ব্যায়ামের মতন ব্যায়াম। শোনো, একটা ঘোড়া কিনে ফেলে চড়তে শিখে যাও, 2 দিনে শুকিয়ে তোমার হাড়গোড় বেরিয়ে পড়বে। ডাক্তারের কথা শুনে আমার রোমাঞ্চ হয়। গরু আর ঘোড়ার পার্থক্য আমি সহজেই বুঝতে পারতাম, যদিও রচনা লিখতে বসে আমার এসেতে ঘোড়া গরু এক হয়ে মিলেমিশে যেত। সেই একতার থেকে ওদের আলাদা করা স্কুলের পণ্ডিতের পক্ষেও কষ্টকর ছিল। চতুষ্পদের দিক থেকে উভয়ে প্রায় এক জাতীয় হলেও বিপদের দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় ঘোড়ার স্থানই কিছুটা উঁচুতে হবে। তো যাই হোক, ডাক্তার ভদ্রলোক গৌহাটির হলেও গৌ গাবো না করে গোড়াতেই গরুকে বাতিল করে ঘোড়াকেই তিনি প্রথম আসন দিতে চাইলেন, অবশ্যই আমার নিচে। তা জেনে আমার ভালোই লাগলো। আমিও ঘোড়ার উপরেই চড়ব এই স্থির সংকল্প করে ফেললাম। সত্যি, ঘোড়ায় চড়া, সে কি দৃশ্য! সার্কাসে তো দেখেইছি, রাস্তাতেও মাঝে মাঝে চোখে পড়ে যায় বই কি। আম্বালায় থাকতে ছোটবেলায় দেখেছি পাঞ্জাবিদের ঘোড়ায় চড়া, এখনো মনে পড়ে। সেই পাগড়ি উঠছে, পারপেন্ডিকুলার থেকে ঈষৎ সামনে ঝুঁকে সাওয়ারের কেমন সহজ আর খাতির নাদারাত ভাব, আর তার দাঁড়িয়ে উঠছে সেই সঙ্গে, যেন দুনিয়ার কোনো কিছুর কেয়ার মাত্র নেই। তাবৎ পথচারীকে শশব্যস্ত করে শহরের বুকের ওপর দিয়ে বিদ্যুৎ বেগে ছুটে যাওয়া। পর মুহূর্তে তুমি দেখবে কেবল ধুলোর ঝড়, তাছাড়া আর কিছুই দেখতে পাবে না। হ্যাঁ, ঘোড়ায় আমায় চড়তে হবেই, আর ঠিক তেমন করে। তা না হলে বেঁচে থেকে লাভ নেই, আর মোটা হয়ে তো নেই। ডাক্তারের প্রেসক্রিপশনের পর
বিকেলের দিকে বেড়াতে বেরিয়েছিলাম। কি আশ্চর্য যোগাযোগ, দেখি সদর রাস্তায় নিলাম ডেকে ঘোড়া বিক্রি হচ্ছে। বেশ নাদুস নুদুস কালো কুলো একটি ঘোড়া, পছন্দ করে সহচর করার মতো নেই। এই 22 টাকা, 22 টাকা, 22 টাকায় যাচ্ছে, 22 টাকা 1, 22 টাকা 2, 23, 23। রুদ্ধ নিঃশ্বাসে আমি হাঁকলাম, 24 টাকা। ভিড়ের ভিতর থেকে একজন যেন আমার কথারই জবাব দিল, এই 24 টাকা, 24 টাকা, 24 টাকায় গেল। ঘোড়া, জিন, লাগাম, মায়ের চাবুক সব সমেত 24 টাকায় গেল। 24 টাকা 1, 24 টাকা 2, 27, 27। আমার পাশে একজন লোক আমাকে আড়ালে ডেকে নিয়ে গেল, বলল, মশাই, আমি ঘোড়া চিনি। এ তো অদ্ভুত ব্যাপার, এত সস্তায় যাচ্ছে, আশ্চর্য। ওর জিনের দামই তো 28 টাকা। বলেন কি? আমার চোখ বড় হয়ে ওঠে। তাহলে আরও উপরে উঠতে পারি? হ্যাঁ, কি বলেন? নিশ্চয়ই। আপনি ভাবছেন বুঝি দেশি ঘোড়া? হ্যাঁ, না মশাই, না, মোটেই তা নয়। আসল ভুটানি টাট্টু, বুঝলেন? ভুটানি বলতে কি বোঝায় তার কোনো পরিচয় আমার জানা ছিল না, কিন্তু ভদ্রলোকের কথার ভঙ্গিতে এটা বেশ বুঝতে পারলাম যে এহেন একটা জানোয়ারের মালিক না হতে পারলে ভূভারতে জীবনধারণই বৃথা হবে। আমি অকুত ভয় হয়ে ডাক ছাড়লাম, 33, 33 টাকা। চোদ! আমার পাশের এক ব্যক্তি ডাকার উদ্যম করতেই তার উৎসাহের সূত্রপাতেই তাকে আমি দমিয়ে দিই, 37 টাকা, 37। তারপর আমি হন্যে হয়ে উঠি, একের পর এক ডাক দিয়ে যাই, 39, 43, 47, 49। পরপর এতগুলো ডাক আমি একাই ডেকে যাই, 49-এ গিয়ে ক্ষান্ত হই। তারপর আর কেউ ডাকে না। আমার প্রতিদ্বন্দ্বীরা ততক্ষণে নিরস্ত হয়ে পড়েছে। 49, 49, 49। এমন খাসা ঘোড়া মাত্র 49-এ যায়। 49, 1, 49, 2, 49, 3। নগদ 49টি টাকা গুনে ঘোড়া দখল করে পুলকিত চিত্তে বাড়ি ফিরি। আমার সেই পার্শ্ববর্তী অশ্ব সমজদার ভদ্রলোক আমার আর একটা উপকার করে দেন, একটা ভাড়াটে আস্থা বলে ঘোড়া রাখবার ব্যবস্থা করে দেন। তারাই ঘোড়ার খোরপোশের সেবা শুশ্রূষার যাবতীয় ভার নেবে। সময়ে অসময়ে এক চড়া ছাড়া আমাকে আর কোনো হাঙ্গামায় পোহাতে হবে না। অবশ্য এই অশ্ব সেবার জন্য কিছু দক্ষিণা দিতে হবে ওদের। আমি ভদ্রলোককে সন্দেশের দোকানে নেমন্তন্ন করে ফেলি তক্ষুনি। পরের দিন প্রাতকালে আমার অশ্বারোহণের পালা। ভাড়াটে সহিসরা ঘোড়াটাকে নিয়ে আসে। জনা কতক ধরেছে ওর মুখের দিকটা, আর জনা কতক ওর লেজের দিকটায়। মুখের দিকে যারা, তারা লাগাম, ঘোড়ার কান, ঘাড়ের চুল অনেক কিছুই ধরার সুযোগ পেয়েছে, কিন্তু লেজের দিকে কেবল লেজটাই সম্বল, ও ছাড়া আর কিছু ধর্তব্য ছিল না। আমি বেশ অবাক হই, কিন্তু সেটা প্রকাশ করি না, পাছে আমায় আনারই ভাবে। কি জানি, ঘোড়া আনার হয়তো এইরকমই নিয়ম হবে। সেই ডাক্তার ভদ্রলোক আমার বাড়ির সামনে দিয়ে সেই সময় যাচ্ছিলেন। আমাকে দেখে থামলেন, থেমে বললেন, এই যে একটা ঘোড়া বাগিয়েছ দেখছি। হ্যাঁ, বেশ। তা কিনলে বুঝি? কতই? 49-এ? বাহ, বেশ সস্তাই তো, খাসা হয়েছে। বাহ বাহ। ঘোড়ার পিঠ চাপড়ে নিজের প্রেসক্রিপশনকেই বড় করেন তিনি। হ্যাঁ, ঠিক করেছ। হাঁটা ছাড়ো, বুঝলে, হাঁটা ছাড়ো। হাঁটা আবার ব্যায়াম নাকি? মানুষে হাঁটে। ঘোড়ায় চড়তে শেখো, বুঝলে, ঘোড়ায় চড়তে শেখো। অমন ব্যায়াম আর হয় না। দেখবে 2 দিনে চেহারা ফিরে গেছে। এত কাইল হয়ে পড়বে যে তোমার মামারাই তোমাকে চিনতে পারবে না, বুঝলে, মামারাই চিনতে পারবে না। তাঁর তখন রুগী দেখবার তাগাদা, অপেক্ষা করার অবসর নেই। ঘাড় নেড়ে আমাকে উৎসাহ দিয়েই তিনি চলে যান। অগত্যা দর্শকদের মধ্যে তাকে গণনা না করেই আমার অভিনব ব্যায়াম পর্ব শুরু হয়ে যায়। সহিসরা ঘোড়াটাকে বেশ কষে ধরে থাকে। আমি আস্তে আস্তে তার পিঠের ওপর উঠে বসি, বেশ জুত করেই বসি, শ্রীযুত হয়ে। কিন্তু যেমনই না তাদের ছেড়ে দেওয়া,
ঘোড়াটা 4টে পা একসঙ্গে জড়ো করে পিঠটা দুমড়ে বাখারির মতন বেঁকিয়ে আনে এবং এবং করে কি, হঠাৎ পিঠটাকে একটু নামিয়ে ওপরের দিকে দারুণ এক ঝাড়া দেয়, ঠিক ধনুকে টঙ্কার দেওয়ার মতোই। ওরে বাবারে! আর তার সেই এক ঝাড়াতেই আমি একেবারে স্বর্গে। ঘোড়ার পিঠ ছাড়িয়ে প্রায় 4-5 হাত উঁচুতে আকাশের বায়ুস্তরে বিরাজমান হয়ে যায়। কিন্তু শূন্য মার্গে চলাচল আমার ন্যায় স্থূল জীবের পক্ষে একেবারেই সম্ভব নয়, তাই বাধ্য হই আমাকে নামতে হয়, আর তাও ওই ঘোড়ার পিঠে। আর ঠিক পর মুহূর্তে সেই জানোয়ারটি আবার আমাকে যথাস্থানে প্রেরিত করে, কিন্তু পুনরায় আমার অধঃপতন হয়, আর এবার জিনের মাথায়। আর তারপরই আবার আকস্মিক উন্নতি, এবং এবার নেমে আসি ঘোড়ার ঘাড়ের উপর। পর মুহূর্তেই আবার সে আমাকে উপরে ছুড়ে দেয়, কিন্তু এবার যখন আমি নেমে আসি সেখানে ঘোড়ার চিহ্ন মাত্র ছিল না। দেখলাম অশ্ববর আমার 2.5 হাত পিছনে দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, আমাকে লুফে নেবার জন্যই কিনা কে জানে। ঘোড়ার মতলব মনে মনে টের পেতেই তার ধরবার আগেই আমি শুয়ে পড়ি, কিন্তু ততক্ষণে জানোয়ারটা আমাকে ফেলে উন্মুক্ত গুহাটির পথ ধরে টেলিগ্রামের মতন ছুট লাগিয়েছে। আস্তে আস্তে আমি উঠে বসি, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবি, ঘোড়ায় চড়ার বিলাসিতা পোষালো না আমার। একটা হাত কপালে রাখি, আর একটা তলপেটে। মানুষের হাতের সংখ্যা যে প্রয়োজনের পক্ষে পর্যাপ্ত নয়, এই কথাটা এর আগে এমন করে আমার ধারণাই হয়নি, কারণ তখনও আরও কয়েকটা হাতের বিলক্ষণ অভাব আমি বোধ করছি। ঘাড়ে, পিঠে, কোমরে, পাঁজরায় এবং শরীরের আরও নানা স্থানে হাত বুলাবার দরকার ছিল আমার। কিন্তু কেবল যে বেহাতি হয়েছি তাই নয়, বিপদ আরও ছিল। উঠতে গিয়েই সেটা টের পেলাম। দাঁড়াবার এবং দাঁড়িয়ে থাকার পক্ষে যে দুটো পাও মোটেই যথেষ্ট নয়, বুঝতে পারি তখন। সহিসরা ধরে বেঁধে দাঁড় করিয়ে দেয় বটে, কিন্তু যেমনি না ছেড়ে দেয় অমনি আমি শটান। তখন সবাই মিলে সহানুভূতি পরবশ হয়ে ধরাধরি করে আমাকে কোনো রকমে বাড়ি পৌঁছে দেয়। বলা বাহুল্য, এ ব্যাপারেও আমার নিজের হাত পা নিজের কোনো কাজেই লাগে না, একমাত্র ওদের হ্যান্ডেল হওয়া ছাড়া। নিজের চ্যাংদোলায় চেপে আমি নিজেই নিজের বাড়ি ফিরে আসি। তারপর প্রায় 1 মাস শয্যাশায়ী। সবাই বলে ডাক্তার দেখাতে, কিন্তু ডাক্তার ডাকার সাহস আমার আর হয় না। মামার বন্ধু, তিনি তো ডাক্তার, এই অবস্থাতেই আবার ঘোড়ায় চড়ার ব্যবস্থা দিয়ে বসবেন কিনা কে জানে। অশ্ব চিকিৎসা ছাড়া তার তো আর কিছুই জানা নেই কো। সেই পলাতক ভুটানি টাট্টুকে যদি খুঁজে নাও আর পাওয়া যায়, একটা নেপালি গাঁটটার জোগাড় করে আনতে আর কতক্ষণ। ডাক্তার, না না না, আমি জানি মাতৃপুরুষানুক্রমে ও জিনিস আমাদের ধাতে সয় না। বিছানা ছেড়ে যেদিন প্রথম বেরুতে পারলাম, সেদিন হোটেলের বড় আয়নায় নিজের চেহারা দেখে চমকে গেলাম। হ্যাঁ, সে কি, এতটা কাহিল হয়ে পড়েছি নাকি? নিজেকে তো নিজেই চিনতে পারছি না, মুখের দিকে তাকাতে ইচ্ছে করছে না। বিকৃত বদনে বাইরে বেরিয়ে আসি। রাস্তায় পা দিতেই আস্তাবলের বড় সহিসের সঙ্গে সাক্ষাৎ। হুজুর, আপনার কাছে আমাদের কিছু পাওনা আছে। পাওনা? আমাকে আবার চমকাতে হয়। কিসের পাওনা? আগে সেই ঘোড়ার তরুণ। কেন? তার দাম তো চুকিয়ে দিয়েছি। হ্যাঁ, চাবুকের দরুন কণা পাবে বটে তোমরা, তার চাবুক তোমার কাজেই আসেনি, ব্যবহারই করতে হয়নি। তা ওই কণাও কি দিতেই হবে নেহাত? আগে কেবল ক আনাই নয় হুজুর, এই 72 টাকা 12.5 আনা মোট পাওনা যে। এই যে বিল দেখুন না। 72 টাকা 12.5 আনা? আমার চোখ কপালে ওঠে। কেন, কি আমার অপরাধ? আগে আপনার ঘোড়ায় খেয়েছে এই 1 মাসে 22.5 টাকার ছোলা আর 5.25 টাকার ঘাস। দাঁড়াও, সে তো পালিয়ে গেছে। আপনার ঘোড়া মোটেই না, এই খাবার সময় ফিরে এসেছিল, আর তারপর থেকে আস্তা বলেই রয়ে গেছে। এরপর সে ছোট সহিসকে হুকুম দেয়, এই
নিয়ে আয় তো ভুটানি টাট্টুটা। বলতে বলতে সহিসটা ঘোড়াটাকে এনে হাজির করে। ঘোড়াটা যে ভালো খেয়েছে দিয়েছে তাতে আর ভুল নেই, বেশ একটু মোটা সোটা হয়েছে বলেও আমার বোধ হলো। আমরা তো তবু ওকে কম খেতে দিয়েছি, দিতে পারলে ও ডবল, এমনকি 8 ডবল খেতে পারত, কিন্তু সাহস করে খাওয়াতে পারিনি। আসলে হুজুর বেঁচে উঠবেন কি না ঠিক ছিল না তো এর আগের। সহিসটা হঠাৎ থেমে যায়, আর কিছু বলতে চায় না, কিন্তু আমিও পরবর্তী বাক্যটা প্রকাশ করাবার জন্য পিড়াপিড়ি করতে থাকি। শেষ পর্যন্ত ছোট সহিসটা বলে ফেলে, আগে হুজুর, ওতে চেপে এর আগে কেউ বেঁচে ফেরেনি। বড় সহিসটা বলে, এই তো গেল ঘাস আর ছোলাতে 5.25 আর 22.5, একুনে 27 টাকা 12 আনা, তার উপর ভুট্টা খেয়েছে মোট 10 টাকার। ভুটানি টাট্টু কিনা, ভুট্টা ছাড়া ওদের চলে না। তো এই গেল 37 টাকা 12 আনা। দেখুন না বিলটা দেখুন। ছোট সহিসটি বলতে যায়, এরপরে আবার বজরা। এই থাম তুই। বড় সহিসটা তাকে বাধা দেওয়ায় আমাকে আর বজ্রাঘাতটা সইতে হয় না। মনে মনে বলি, বিল এনেছো, আমার খাল ছাড়িয়ে নিয়ে যাও, খাল বিল এক হয়ে যাক আমার। এরপর ছোট সহিসটা বলতে শুরু করে, তারপর ঘোড়ার বাড়ি ভাড়া বাবদ গেল 10 টাকা। ঘোড়ার জন্য আবার একটা বাড়ি? আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, একটা গোটা বাড়ি নিয়ে একটা ঘোড়া করবেই বাকি। ওদের তো আর খাবার ঘর কি শোবার ঘর, বৈঠকখানা কি পায়খানা আলাদা আলাদা লাগে না, ওই এক জায়গাতেই ওদের সব কাজ। কিন্তু হুজুর, ওই জায়গাটার ভাড়াই হচ্ছে মাসে 10 টাকা। আমার আর কথা বেরোয় না। সহিসটা সুর মোলায়েম করে বলে, তারপর হুজুরের ঘোড়ার জন্য খিদমত খেটেছি, আমাদের মজুরি আছে, আমরাই 10-15 টাকা কিনা আশা করি হুজুরের কাছে। হুজুরের অবস্থা তখন মজুরের চেয়েও কাহিল। তবু মনে মনে হিসাব করে অঙ্ক খাড়া করি। আচ্ছা, তাহলেও তো সব মিলিয়ে 62 টাকা 12 আনা হয়, আর ওই 10 টাকা 2 পয়সা ওটা কিসের জন্য? ছোট সহিসটা চটপট বলে ওঠে, আগে ওই 2 পয়সা আমাকে দিবেন খৈনির জন্য। হ্যাঁ, ঘোড়ায় খৈনি খায়? আশ্চর্য তো। আগে আগে না, ঘোড়ায় খায়নি, আমি খাবার জন্য ডলছিলাম ওটার মুখের সামনে, কিন্তু যেমনই না ফটফটিয়েছি অমনি হারামিটা হেঁচে দিয়েছে, বিলকুল খৈনিটাই বরবাদ। তখনই পকেট থেকে 2 পয়সা বের করে ওকে দিয়ে দিই, যতটা পাতলা হওয়া যায়। দেনা আর শত্রু কখনো বাড়াতে নেই। বড় সহিস বলে ওঠে, হুজুর, আর বাকি 10 টাকার হিসেব চান তো? তা এই জানোয়ারটা এমন পাজি কি বলবো হুজুর, একদিন বাড়ির মালিকের পকেটের মধ্যে নাক ডুবিয়ে একখানা 10 টাকার নোট বেমালুম মেরে দিয়েছে, একদম হজম। হ্যাঁ, বলো কি? আমি বিচলিত হয়ে যাই। একেবারে খেয়ে ফেললো নোটখানা, করে 10-10টা টাকা। আগে হ্যাঁ হুজুর, এক্কেবারে। আমরা আশা করলাম যে পরে বেরুবে, কিন্তু না, অনেক আস্ত ছোলা পেলাম, সেগুলো ঘুগনিওয়ালাদের দিয়ে দিয়েছি, কিন্তু নোট বিলকুল গায়েব। তা এই টাকাটাও ঘোড়ার খোরাকির মধ্যেই ধরে নেবেন হুজুর। মাথায় হাত দিয়ে আমি বসে পড়ি। 10-10টা টাকা ঘোড়ার পেটে নস্যি হয়ে গেল, এটা ভাবতেই আমার মাথা ঘুরতে থাকে। সহিসটা আশ্বাস দেয়, হুজুর, চাবুকের দামটা তো ধরাই হয়নি, তা যদি মর্জি করেন তাহলে ওটার জন্য কয় আনা জুড়ে পুরোপুরি 73 টাকাই দিয়ে দেবেন, আর আমাদের দুজনকে ওই 2 টাকা। বিনয়ের বাড়াবাড়িতে জড়ীভূত হয়ে সে বলে, হ্যাঁ, আপনাদের মতন আমির লোকের কাছেই তো আমাদের বকশিসের আশা প্রত্যাশা হুজুর। প্রায় সর্বশান্ত হয়ে সহিসদের বিদায় করি। মামার দেওয়া যা উপসংহার থাকে তার থেকে হোটেলের দেনা চুকিয়ে হয়তো মালগাড়িতে বামাল হয়ে বাড়ি ফিরতে হবে। তো যাই হোক, ঘোড়াকে আর আস্তাবলে ফিরিয়ে নিতে দিই না, সামনেই একটা খুঁটোয় বেঁধে রাখতে বলি। ঠিক করি রাস্তায় আমার ঘোড়ার আস্তানা হবে এখন থেকে। সেই উপকারী ভদ্রলোককেও ডেকে দিতে বলি সহিসদের, যিনি কেবল ঘোড়া চিনিয়েই নিরস্ত হননি, আস্তাবলও দেখিয়ে দিয়েছিলেন। সেই ভদ্রলোককেই ঘোড়াটা উপহার দিয়ে
তার উপকারের ঋণ পরিশোধ করব বলে ঠিক করি। অভিলাষ প্রকাশ করতেই বড় সহিস বলে ওঠে, হুজুর, ওকে কি দেবেন? ওর ভগ্নিপতিরই তো ঘোড়া। আমার দম ফেলতে একটু দেরি হয়। সেই নীলামলা ওর ভগ্নিপতি? সেই ধাক্কা সামলাতে না সামলাতেই ছোট সহিসটা বলে ওঠে, আর হুজুর, ওনারই তো আস্তাবল। আমি আর কিচ্ছু বলি না, কেবল সংকল্প স্থির করি, যদি আমি গুয়াহাটিতে থাকতে থাকতে সেই উপকারী ভদ্রলোকটি মারা যান, তাহলে আমার যাবতীয় কাজকর্ম, গল্পের বই পড়া, বায়োস্কোপ দেখা, চপ কাটলেট খাওয়া এবং আর যা কিছু সব স্থগিত রেখে ওর সব যাত্রায় আমি যোগ দেব। সব আমোদ প্রমোদ ফেলে ওইটি হবে আমার প্রথম কাজ। সেদিনকার অ্যামুজমেন্ট ওইটি হবে। সহিসরা চলে যায়, আর তারপর আমি ঘোড়ার দিকে তাকাই আর মাথা ঘামাই যে কি গতি করব ওর, কিংবা ওই আমার কি গতি করে। এমন সময়ে ডাক্তারের আবির্ভাব হয় সেই পথে। আমাকে দেখে একগাল হাসি নিয়ে তিনি এগিয়ে আসেন। হ্যাঁ, এই যে বেশ জীর্ণ শীর্ণ হয়ে এসেছো দেখছি। হ্যাঁ, দেখলে তো, 1 মাসেই দেখতে পেলে তো। তখনই বলেছিলাম যে ঘোড়ায় চড়ার মতন ব্যায়াম আর হয় না। পায়ে হেঁটে কি এত হালকা হতে পারতে? বরং আরও মুটিয়ে যেতে। যাক যাক, আমি খুশি হলাম তোমার চেহারা দেখে। শোনো, বাড়ি ফিরে মামাকে বলো বেশ মোটা রকমের একটা ভিজিট আমাকে পাঠিয়ে দিতে। হ্যাঁ, বলো কিন্তু। আহা, মামা কেন, আমি দিয়ে যাচ্ছি। সবিনয়ে আমি বলি, এই ঘোড়াটাই আপনি ভিজিট হিসেবে নিন। হ্যাঁ, তাই নাকি? ঠিক আছে, খুশি হলাম, খুব খুশি হলাম। ডাক্তারবাবু সত্যি পুলকিত হয়ে ওঠেন। ভালোই হলো, এবার থেকে আমার রুগী দেখার একটু সুবিধাই হবে। ডাক্তারবাবু লাফিয়ে চাপেন ঘোড়ার পিঠে। ওঠার কায়দা দেখেই বুঝতে পারি এককালে ওই বদভ্যাস ওনার দস্তুর মতোই ছিল, কিন্তু পর মুহূর্তেই তাকে আর দেখতে পাই না। বিকালে হোটেলের সামনে আস্তে আস্তে পায়চারি করছি, তখন দেখি মুহ্যমানের মতো তিনি ফিরছেন, হেঁটেই আসছেন শটান। আমি ভয়ে ভয়ে প্রশ্ন করি, সে কি ডাক্তারবাবু, আপনার ঘোড়া কি হলো? আমার দিকে বিরক্তিপূর্ণ দৃকপাত করে তিনি বলেন, না, এই হেঁটেই ফিরলাম। কতটুকুই বার পথ, 4 মাইল তো মোটে। ঘোড়ায় চড়া ভালো ব্যায়াম বটে, কিন্তু কি বলতো, বেশি ব্যায়াম করা কি ভালো? হ্যাঁ, অতিরিক্ত ব্যায়ামে অপকারী হয়। মাঝে মাঝে হাঁটতেও হয়, তাই। হ্যাঁ। এই কথা বলে তিনি আর দাঁড়ান না। খানিক বাদে ডাক্তারবাবুর চাকর এসে বলে, বাবু, গিন্নিমা আপনার ঘোড়া ফিরিয়ে দিলেন। সে কি, তো ঘোড়া কই? ঘোড়াকে তোমার সঙ্গে দেখছি না তো। ঘোড়া যে কোথায় তা চাকর জানে না, ডাক্তারবাবুও জানেন না। তবে তার কাছ থেকে যা জানা গেছে তা জেনেই কর্তার অজ্ঞাতসারে গিন্নিমা এই মোটা ভিজিট ফিরিয়ে দিতে দ্বিধা করেননি। কর্তৃপক্ষের কাছ থেকে গিন্নিপক্ষ যা জেনেছেন, আমি তা কর্মবাচ্যের কাছ থেকে জানবার চেষ্টা করি। যা পঙ্কোদ্ধার হয় তা সংক্ষেপে এই: অশ্বপৃষ্ঠে যত সহজে ডাক্তারবাবু উঠতে পেরেছিলেন, নামাটা ঠিক ততখানি সহজসাধ্য হয়নি, এবং যথাস্থানে তো হয়নি। 2-4 মাইলের কথাই নয়, পাক্কা 15 মাইল গিয়ে ঘোড়াটা তাকে নামিয়ে দিয়েছে বললেও ভুল বলা হয়। বরং বলা ভালো, ধরাশায়ী করে পালিয়েছে। কোথায় যে গেছে তা বলা কঠিন। এতক্ষণে 100 মাইল, 150 মাইল কি 1000 মাইলও চলে যাওয়া অসম্ভব নয়। কর্তা বলেছেন 100, গিন্নিমার মতে 150, আর 1000 হচ্ছে চাকরের ধারণায়। স্বভাবতই আমি এরপর ব্যতিব্যস্ত হয়ে পড়ি তৎক্ষণাৎ গাড়ি ধরে বাড়ি ফেরার জন্য। খাবার সময় প্রায় হয়ে এসেছে। যে 1000 মাইল এক নিঃশ্বাসে গেছে, খিদের ঝোঁকে তা পেরিয়ে আসতেই বা তার কতক্ষণ। স্পষ্ট বুঝতে পারি ঘাট থেকে ঘোড়া না নামিয়ে গৌহাটিতে বাস করা সত্যিই বিপজ্জনক। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন গল্পপট।